লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন। চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে না বলে দাবি সংশ্লিষ্টদের। কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। অতীত না ঘেটে ভবিষ্যতের তাকানোর আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থবছর জানুয়ারি থেকে করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। কার্যকর ভূমিকা রাখতে পারছে না বিরোধী দল, মত বিশ্লেষকদের। অতীতের যে কারোর তুলনায় দায়িত্বশীল, দাবি জামায়াত এনসিপির। উজানের ঢলে বাড়ছে তিস্তা দুধকুমারের পানি, ডুবে গেছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিচু এলাকা। ৮ দিনের লাইসেন্স বাতিলে অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থীরা, সংকট না কাটলে বহির্বিশ্বে নেতিবাচক বার্তা যাওয়ার শঙ্কা। বাহরাইন ও কুয়েতে ৮ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। নতুন করে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দোহায় বৈঠক। স্বাগত স্টার নিউজের সঙ্গে আছি আমি শায়লা রহমানিমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গরমের মাঝে লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশ। ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। মানববন্ধনও করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ না মেলায় সংকট বাড়ছে। এই চিত্র টাঙ্গাইলের। লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। একদিকে তীব্র গরম, তার উপর চলছে বিশ্বকাপ ফুটবল। প্রিয় দলের ম্যাচ চলাকালে লোডশেডিংয়ের কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্রে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনাও। পাশাপাশি মানববন্ধন, বিক্ষোভও চলছে বিভিন্ন জায়গায়। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, গরমের মাঝে টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্যেও। কারেন্ট প্রতি ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে। 1 ঘন্টা যাচ্ছে, 1 ঘন্টা থাকতেছে। ছোটখাটো যারা উদ্যোক্তা আছে তারা মাল উৎপাদন করতে পারতেছে না। মানে নানাবিধ সমস্যা আছে এই লোডশেডিং এর কারণে। মাল্টিমিডিয়া ক্লাস হয়, সেই ক্লাসগুলো নিতে পারছে না। সার্বিকভাবে আমাদের পড়ালেখার বিঘ্ন ঘটছে। অনেক সময় হেরিকেন লাইট এরকম জ্বালিয়ে আমাদের পড়ালেখা করতে হচ্ছে, আর গরমে খুব কষ্ট করতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় মিলছে না বিদ্যুৎ, তাই বেড়েছে সমস্যা। পাওয়ার বিপরীতে আমরা বাই রোটেশন লোডশেড করে থাকি, আমাদের নিজস্ব শিডিউল আছে। কিন্তু সমস্যা হয় হচ্ছে যখন ঢাকার থেকে অপারেশন করা হয়, তখন এই শিডিউলটা আমরা ঠিক রাখতে পারি না। সাপ্লাই কম পাচ্ছি বলেই লোডশেডিং আমাদের করতে হচ্ছে। আমাদের নিজস্ব কোনো এখানে নাই। যদিও সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলেও দাবি বিদ্যুৎ বিভাগের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, আমরা কিছুক্ষণ পরে আবার যুক্ত হব। এই মুহূর্তে তীব্র গরমে দেশের বিভিন্ন জেলায় যে লোডশেডিং বেড়েছে এবং এ কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন এবং ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা যাব ভোলাতে এবং টাঙ্গাইলে সহকর্মীদের কাছে, এবং শুরুতেই যাচ্ছি ভোলাতে আদিল হোসেন তপুর কাছে এবং পরবর্তীতে যাব টাঙ্গাইলে রাব্বি খানের কাছে। ভোলাতে আছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। আমাদেরকে জানাবেন ভোলার যে কি অবস্থা রয়েছে, লোডশেডিং এর কি আপডেট আমাদেরকে জানাতে পারেন, এবং গ্রাহকরা কি বলছেন এ বিষয়ে।
জেলা ভোলা হলো কিন্তু এটি গ্যাস এবং বিদ্যুৎ সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় কিন্তু গ্যাসকে কেন্দ্র করে 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং এই উৎপাদন হলেও কিন্তু যে গ্রাহকের যে পরিমাণ চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু বিদ্যুৎ কিন্তু পাচ্ছে না, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ। ফলে প্রতিনিয়ত কিন্তু দুর্ভোগের মধ্যে পড়ছেন এবং এই দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য কিন্তু উদ্যোগ নিলেও কিন্তু সেটি এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না। আমরা একটু এখানকার যে বিদ্যুতের সমস্যা নিরসন করার জন্য আসলে কি করণীয় হওয়া উচিত আমরা একটু কথা বলবো দৈনিক আজকে বলার সম্পাদক সাথে, যে আসলে ভোলায় তো প্রচুর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, প্রায় 450 মেগাওয়াট। এর থেকে পরিত্রাণের জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? আধুনিক জীবন হচ্ছে বিদ্যুৎ নির্ভর জীবন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভোলা ভাসছে গ্যাসের উপরে, আর সেই গ্যাস দিয়ে ভোলাই বিদ্যুৎ 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু তারপরেও ভোলার মানুষ বিদ্যুৎ পায় না। এর চেয়ে দুঃখজনক বিষয় আর হতে পারে না। মনপুরায় 3 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। ভোলা শহরে বিভিন্ন জায়গায় এই বিদ্যুৎ আছে, এই নেই, কখনো ঘোষণা দিয়ে কখনো ঘোষণা না দিয়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নাই। ফলে আমরা একটা কঠিন জীবন যাপন করতেছি, অথচ ভোলায় সব মিলিয়ে 150 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। আর আমরা যেখানে 450 মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিড লাইনে দিচ্ছি, সেখানে শুধুমাত্র একটা সাব স্টেশন হলে আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে বছরের পর বছর ধরে এটার জন্য সাব স্টেশনের জন্য জায়গা নির্ধারণ করেও সেটার কাজ হচ্ছে না। আমি মনে করি যে অবিলম্বে এই সাব স্টেশনের কাজ হওয়া দরকার এবং ভোলাবাসীকে বিদ্যুতে পরিপূর্ণ করে দেওয়া দরকার। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে ভোলা সাব স্টেশনের মাধ্যমে যদি করা যায় তাহলে হয়তোবা ভোলার যে বিদ্যুতের সমস্যা নিরসন করা সম্ভব হবে। ভোলা থেকে এই ছিল সর্বশেষ খবর। ইমা, তবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদেরকে লোডশেডিং এর খবর জানাচ্ছিলেন ভোলা থেকে সহকর্মী আদিল হোসেন তপু। এই মুহূর্তে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মাননীয় স্পিকার, একজন উদ্যোক্তা যেন সহজে তার ব্যবসা শুরু করতে পারেন এবং বাণিজ্যের প্রসার ঘটাতে পারেন, সেজন্য যে সকল আইন কানুন আছে বর্তমানে এই বাজেটের মাধ্যমে আমরা সেই আইন কানুনগুলোকে সহজ করে সে যাতে সহজে লোন বা ফান্ডিং পেতে পারে সেটাকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে মাননীয় স্পিকার, উৎপাদিত যে পণ্য সেটার বাজার বৃদ্ধিতে সহায়তা করার যে সকল বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যায় আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছি পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, এগুলো তো গেল প্রচলিত শিল্পের কথা। কতগুলো শিল্প আছে যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না, হয়তো সেমিনার সিম্পোজিয়ামে আমরা সেগুলো নিয়ে আলাপ করি, কিন্তু এই শিল্পগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সেভাবে দেখি না বা চিন্তা করি না বলে আমরা সেটা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না। এই শিল্পগুলোর সাথে বিরাট একটি অংশ জড়িত আছে, যার মধ্যে বিরাট একটি অংশ হচ্ছেন আমাদের মা বোনেরা। একই সাথে অনেক তরুণ তরুণীও এই শিল্পগুলির সাথে জড়িত। মাননীয় স্পিকার, এবং এই খাতটির যে নামে পরিচিত সেটিকে বলে ক্রিয়েটিভ ইকোনমি। মাননীয় স্পিকার, কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন এই ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে কারা কারা পড়তে পারে। এর মধ্যে মাননীয় স্পিকার চলচ্চিত্র পড়ে, থিয়েটার পড়ে, সঙ্গীত পড়ে, ডিজিটাল কন্টেন্ট পড়ে, ওটিটি পড়ে, গেমিং পড়ে, ডিজাইন পড়ে, ফ্যাশন পড়ে, সফটওয়্যার পড়ে, পর্যটন, এমনকি খেলাধুলা, এই সকল সেক্টরগুলি এর মধ্যে মোটামুটিভাবে ইনক্লুডেড। মাননীয় স্পিকার, এই সেক্টরগুলোর মধ্যে লক্ষ কোটি মানুষ জড়িত। আমরা এই সেক্টরগুলোর উপরে জোর দিতে চাই এবং এখান থেকে এই সেক্টরগুলোকে আমরা আরো ভাইব্রেন্ট করে গড়ে তুলতে চাই। এবং সে কারণেই মাননীয় স্পিকার, এই খাতগুলোকে আমরা অর্থনীতির মূল ও স্রোতধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, যা আমরা বিশ্বাস করি দেশের শুধু ভিতরের অর্থনীতি নয়, যা আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করবে, যা আমাদেরকে অনেক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, সরকার একদিকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চায়। আমাদের গ্যালারিতে আজকে অনেক তরুণ তরুণীরা আছে, এদের মধ্যে অনেকেই আছে যারা বাই বন্ড, যারা বিভিন্ন, তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় বাই বন্ড তারা ভালো খেলোয়াড় হতে পারবে।
মাননীয় স্পিকার। আপনি নিজেও আপনার জীবনে একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে দেশে বিদেশে সাফল্য অর্জনকারী যে খেলোয়াড় আছে, মাননীয় স্পিকার, এইবারই প্রথমবারের মতন আমরা একটা জাতীয় সম্মানী কাঠামোর আয়তায় এদেরকে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তা প্রদান করছি। আমাদের দেশে খুব স্বাভাবিকভাবে মাননীয় স্পিকার একটি সামাজিক একটি পারসেপশন রয়ে গিয়েছে আমাদের মধ্যে যে খেলাধুলা করলে, যদি বেশি খেলাধুলা কেউ করে তাহলে জীবনে সে বড় কিছু হতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার, খেলাধুলাও যে একটি প্রফেশন হতে পারে, এটি আমার মনে হয় এই সংসদে বোধহয় আপনি খুব হাতে গোনা দু একজনের মধ্যে আপনি একজন মানুষ যে ভালো করে জানেন যে খেলাধুলা ক্যান বিকাম এ প্রফেশন, এবং আমরা এটিকে মাননীয় স্পিকার এটিকে আমরা তুলে ধরতে চাই। এই খেলাধুলার প্রফেশন হতে হবে, এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা সদস্য তাদেরকে, যারা এই খেলাধুলায় ভালো তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে চাই, তাদেরকে সেইটাকে পেশা হিসেবে আমরা শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। মাননীয় স্পিকার, অপরদিকে দেশে খেলাধুলায় যে শিক্ষা কারিকুলামে আমরা স্পোর্টসকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই। আমাদের যে রেগুলার কারিকুলাম আছে তার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাই। এই ব্যাপারে কাজ চলছে, ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা এটার প্রতিফলন দেখতে পাবো। মাননীয় স্পিকার, নতুন কুড়ি আমরা যারা আছি, আপনারা সহ মাননীয় স্পিকার, যে এইজ গ্রুপটা আছে আমরা কম বেশি সবাই নতুন কুড়ি শব্দটির সাথে পরিচিত, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন এই দেশের সেই সময়কার শিশু কিশোর যারা ছিল তাদের ভিতরে যে প্রতিভা ছিল, সেই প্রতিভাগুলো, কালচারাল প্রতিভা যেগুলো ছিল সেটিকে বের করে নিয়ে আসা, তাদেরকে আরো কনফিডেন্ট ভাবে গড়ে তোলা। মাননীয় স্পিকার, সেই নতুন কুড়িরই চালু হয়েছে এবং নতুন কুড়ির আরেকটি নতুন ভার্সনও আমরা চালু করেছি, সেটি হচ্ছে স্পোর্টস। মাননীয় স্পিকার, আমরা নতুন কুড়িতে যেরকম আমাদের আগামী প্রজন্মরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের কোয়ালিটিসগুলোকে বের করে নিয়ে আসবে, ঠিক খেলাধুলার ক্ষেত্রে আমরা নতুন কুড়ি চালু করেছি। এর মাধ্যমে মাননীয় স্পিকার, এই খাতগুলোর অর্থনীতি একটি নতুন খাত হিসাবে বিকশিত হওয়ার পাশাপাশি এর মাধ্যমে সারা দেশের তরুণদের মধ্যে আয় এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একই সাথে মাননীয় স্পিকার, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি সামাজিক ও সাংস্কৃতিক একত্রতা এবং সংহতি বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে শ্রমবাজার বিদেশে আছে, এটির উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মধ্যপ্রাচ্য সহ, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পৃথিবীর অন্য দেশ তো অবশ্যই আছে, বাট বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে সেই সময় বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কর্মসংস্থান নিয়ে সেখানে গিয়েছিল। মাননীয় স্পিকার, শহীদ জিয়ার সেই ধারাবাহিকতাটাকে রক্ষা করে বর্তমান সরকার বৈশ্বিক শ্রমবাজারে আরো বেশি সংখ্যক দক্ষ জনশক্তি জন্য নতুন নতুন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, প্রবাসী বাংলাদেশিরা আমরা জানি আমাদের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখেন এবং সে কারণে মাননীয় স্পিকার আমরা কাজ করছি, এই যে প্রবাসীরা যখন দেশে ফিরেন তাদের বা বিদেশেই থাকেন তাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সম্মুখীন যেগুলা তারা হন, এইগুলো যাতে কিছুটা হলেও তাদেরকে আমরা রিলিফ দিতে পারি, সেই জন্য মাননীয় স্পিকার আমরা একটি কার্ডের উপরে কাজ করছি, যেটির নাম আমরা দিয়েছি প্রবাসী কার্ড। এবং এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো সেগুলো কিভাবে তাদেরকে রিলিফ দেওয়া যায় সেখানে সেই ব্যবস্থাটি আমরা রাখছি। মাননীয় স্পিকার, যে কোনো দেশের অর্থনীতি বিদ্যুৎ ও জ্বালানির উপরে ভীষণভাবে নির্ভরশীল, যে দেশের কথাই বলি না কেন। মাননীয় স্পিকার, তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটা অর্থনৈতিক বিষয় নয়, বরং এটির সাথে জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভিত্তি এটা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় এমন একটি জ্বালানি খাত পেয়েছে যেটি নিয়ে গতকালকে আমরা এই সংসদে আলোচনা করেছি, যেই খাতের
মাননীয় স্পিকার সীমাহীন দুর্নীতি ঘটেছে, সীমাহীন এমন দুর্নীতি ঘটেছে মাননীয় স্পিকার, ঘটনাগুলো শুনলে জানলে রীতিমতন গা শিউরে ওঠে কিভাবে এই দেশের জনগণের অর্থর অপচয় করা হয়েছে। দীর্ঘদিনের ভুল ও প্ল্যানহীন বা অপরিকল্পিত সিদ্ধান্ত অথবা উদ্দেশ্যমূলক ব্যয়বহুল চুক্তি এবং দেশীয় অনুসন্ধানে চরমভাবে অবহেলা করা হয়েছে। বিভিন্ন বিদেশি কোম্পানিকে বিভিন্ন ফিল্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিজেদের যে বাপেক্স আছে সেটিকে কোনো রকম উৎসাহ দেওয়া হয়নি, সেটির জন্য কোনো রকম কাজ করা হয়নি। শুধুমাত্র নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে বিদেশি কিছু কোম্পানিকে সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, তীব্র গরমের মাঝে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে লোডশেডিং এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত জনজীবন এবং ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি খান। রাব্বি, আমাদেরকে জানাবেন যে টাঙ্গাইলে লোডশেডিং এর কি অবস্থা, প্রশাসন কি বলছে, এবং সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা আছে, পরীক্ষার্থীদের নিশ্চয়ই সমস্যা আছে, তো এ বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। ইমা, টাঙ্গাইলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিং এ জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানা যে কর্মযোগ্য সেসব কর্মযোগ্য কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়া যেহেতু তীব্র গরম রয়েছে, সে গরমে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা অসুস্থ হয়ে পড়ছেন। সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সারাদিনে দিন রাত 24 ঘন্টা মিলিয়ে প্রায় 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে করে তারা চরম ভোগান্তিতে পড়েছে এবং এই ঘটনা কেন্দ্র করে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয় এর দাবিতে গতকাল মির্জাপুর উপজেলা এবং তেলদুয়ার উপজেলা, দুটি উপজেলার অন্তত 15টি গ্রামের মানুষ তারা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ককে অবরোধ করে এবং আমি যে উপকেন্দ্রে রয়েছে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র জামুরকিতে, এই উপকেন্দ্রটি তারা ঘেরাও করে। এর পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এবং স্থানীয় জনপ্রতি যারা রয়েছেন তারা তাদের আশ্বাস দেয় যে দ্রুত সময়ের মধ্যে এই যে সমস্যা যেটি চলছে সেই সমস্যার সমাধানে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং জনপ্রতিনিধিরা তারা মন্ত্রীদের সাথে কথা বলছেন যাতে টাঙ্গাইলের যে সমস্যাটা তৈরি হয়েছে। আমি যদি টাঙ্গাইলের পল্লী বিদ্যুতের চিত্র বলি, টাঙ্গাইলের পল্লী বিদ্যুতের 100 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, তবে সরবরাহ হচ্ছে মাত্র 54 মেগাওয়াট, অর্থাৎ 46 মেগাওয়াট কিন্তু টাঙ্গাইলে ঘাটতি রয়েছে। এই কারণেই ঘন ঘন যে লোডশেডিং সেটি তাদের দিতে তারা বাধ্য হচ্ছে। এছাড়া স্থানীয় যারা রয়েছেন গ্রাহক তারা বলছেন 7 দিনের আলটিমেটাম দিচ্ছেন এবং 7 দিন পরে যদি এই সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে তারা কঠিন যে কর্মসূচি সেটি ঘোষণা করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতীত না ঘেটে ভবিষ্যতের তাকানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়ে কথা বলেছেন তিনি। এ সময় তিনি জানিয়েছেন এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক এবং বাস্তবমুখী। 61 নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহার করায় নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে। এদিকে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির শফিকুর রহমান অর্থ বছর জুনের পরিবর্তে জানুয়ারি থেকে করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন সরকার সৎ হলে রাজস্ব আদায়ে লক্ষ্য অর্জন সম্ভব। তারপরেও যা দেখি সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে সবকিছু কোনটা দিলেই যে সবকিছু একদম ঠিক আপনাদের কাছ থেকে এটি চাই, সবকিছু কোনটা দিলেই যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে। সেবা কেন্দ্র যেগুলো আছে, হসপিটাল, যাই আমরা উপস্থাপন করি কারণ সবকিছু কোনটা দিলেই যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে তা নয়। বাস্তবতা অনেক কঠিন। তারপরে বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে। 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এই বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিক দিয়েই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেট নিতে হবে।
আমি এটাও বিশ্বাস করি রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা অতীত অভিজ্ঞতার আলোকে সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চেয়েতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে সক্রিয় থাকলেও সংসদে এখনও কার্যকর বিরোধী দলের পূর্ণ ভূমিকা রাখতে পারেনি জামায়াত এবং এনসিপি, এমন মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিরোধী দলের দাবি অধিকাংশ সদস্য নবীন হলেও অতীতের যে কোনো বিরোধী দলের তুলনায় আরও দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা রাখছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে জামাত ইসলামী ও নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ, গণভোট, অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সংসদের ভিতরে বাইরে নিজেদের অবস্থান তুলে ধরছে দল দুটি। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা এবং বিরোধী দলের প্রতি বৈষম্যের অভিযোগে এরই মধ্যে সংসদ থেকে 4 দফা ওয়াকআউটও করেছে তারা। আমাদেরকে আসলে সেভাবে কথা বলতে দেয়া হচ্ছে না। আমরা দেখেছি এর আগে অনেক ছোট ছোট বিরোধী দল ছিল। আওয়ামী লীগ 2001 সালে আমাদের প্রায় অর্ধেক সাইজে ছিল, তারপরেও তারা যে পরিমাণ সুযোগ পেতেন আমাদেরকে সেই পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে না বলে আমরা মনে করছি, এবং বিশেষ করে বিভিন্ন নিয়মের বেড়াজালে আমাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে। যারা সরকারি দলে যারা আছেন এবং তারা যখন কথা বলেন তাদের সময়ের ক্ষেত্রে কিন্তু এটা অবারিত থাকে, কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে কিন্তু সেটা অবারিত থাকে না। সরকারি দল এবং বিরোধী দলের এই যে মেকানিজমটা সংসদের মধ্যে আছে তার কারণে। তবে বিরোধী দলের ভূমিকায় কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে সংসদে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা নিয়ে বিতর্কিত মন্তব্য বা জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করার মতো বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। সরকারি দল, বিরোধী দল উভয় পক্ষ থেকেই 2-1 জন হয়তো অনভিপ্রেত কোনো কথা বলেছেন এই সংসদে, এবং অনেকগুলো কথাই যে এটা সংসদের কার্যতালিকায় আর রাখাও হয়নি, এমন ধরনের বক্তব্য হয়তো সরকারি দলের অনেকেও দিয়েছেন, বিরোধী দলের 2-1 জন এটা দিয়েছেন আর কি। কিন্তু মোটা দাগে বিরোধী দলে যারা আছে, আমরা সংসদে জনগণের পক্ষ থেকে জনগণের যে কনসার্নগুলো আছে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে এটা মনে রাখতে হবে, সংসদ নেতা থেকে শুরু করে আমার মনে হয় প্রায় 260 or something like that সকলেই নতুন, তো কাজেই অভ্যস্ততা একটা বিষয় থাকে, কিন্তু প্রথম দিক থেকে আমরা মৌলিক বিষয়গুলো কিন্তু আমাদের বক্তব্য রেখেছি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামগ্রিকভাবে এখনও শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের অবস্থায় পৌঁছাতে পারেনি জামাত ও এনসিপি। ফলে সরকারের নীতি ও সিদ্ধান্তে তাদের প্রভাব এখনও সীমিত। বিরোধী দলগুলো আসলে প্রত্যাশিত পর্যায়ে কোনো কিছু অর্জন করতে পারছে না। আলাপ আলোচনা হচ্ছে অনেক ঐতিহাসিক বিষয় নিয়ে, অনেক কিছু বিতর্ক নিয়ে, অনেক নতুন কথা নিয়ে, অনেক ভাইরাল হওয়ার মতো কথাবার্তা আসতেছে, কিন্তু জনগণের আলটিমেটলি সংসদের যে অর্থ সেই জায়গায় কিন্তু বিরোধী দল কন্ট্রিবিউট করতে পারছে না। বিভিন্ন দেশের সংসদের কার্যপ্রণালী ভালো করে পড়ার পরামর্শ দিলেন এই বিশ্লেষক। একই সাথে সংসদ সদস্যদের নিয়ে নানা ইস্যুতে কর্মশালার আয়োজনের তাগিদও দেন তিনি। পৃথিবীর যে বিখ্যাত পার্লামেন্টগুলো আছে তাদের যে সকল ডকুমেন্টগুলো আছে একটু পড়া, কিছু ডকুমেন্টারি দেখা, এবং ওই দেশের সাংসদরা কিভাবে ভূমিকা রাখছেন সেটা একটু ফলো করা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। উজানের ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। খোলা রাখা হয়েছে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টের তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার অন্তত 12টি নিম্নাঞ্চল পানিবন্দী হয়েছে। তলিয়ে গেছে সড়ক, ফসলের ক্ষেত। পানি বাড়ছে দুধকুমার নদে। এতে কুড়িগ্রামের চরাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। উজানের ঢল অব্যাহত থাকায় বন্যার শঙ্কা রয়েছে বলেও দাবি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্লাবন পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমাদেরকে জানাবেন লালমনিরহাটের প্লাবনের কি অবস্থা এবং পানি কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বিস্তারিত জানাবেন।
ইমা, লালমনিরহাটে তিস্তার পানি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্যটি, সেই তথ্য মতে এখন তিস্তার পানি 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 1 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও গতকাল রাত্রে দীর্ঘ সময় তিস্তার পানি 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই বছরে কয়েক দফায় বন্যা হলেও 11 সেন্টিমিটার দিয়ে এবারই প্রথম দীর্ঘ সময় পানি প্রবাহিত হওয়ার কারণে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু ইতিপূর্বেই পানি প্রবেশ করেছে এবং এই পানিগুলো কিন্তু আস্তে আস্তে নামবে। পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে অমিতাভ চৌধুরী, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢল আসা অব্যাহত থাকার কারণে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের যে তিস্তা ব্যারেজ রয়েছে, সেই তিস্তা ব্যারেজের বিপদসীমার পানি ওঠানামা করবে বলে তিনি জানিয়েছেন। এর ফলে লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ রয়েছে, সেই তিস্তা ব্যারেজের জলকপাটে 44টি জলকপাটি খুলে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গটিমারি, সানিয়াজান, সিন্ধুন্না, পাটিকাপাড়া, দাউয়াবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক পানি প্রবেশ করেছে এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, ভোটমারি, বৈরাতি এই অঞ্চলগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। এর ফলে লালমনিরহাটে কিন্তু একটু অস্থায়ী কয়েকদিনের জন্য একটা বন্যার সংখ্যা রয়েছে এবং লালমনিরহাটের যে এই মৌসুমি বেশ কিছু শাকসবজি রয়েছে, ধানের বীজতলা রয়েছে, সেগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি রয়েছে। ইমা, সর্বশেষ তিস্তার পানি নামতে শুরু করেছে। এর পরের পরিস্থিতি আপডেট হলে জানানো যাবে। এই হচ্ছে লালমনিরহাটের সর্বশেষ। নিশ্চয়ই সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মেহেরপুর সীমান্তে আবারও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়েছে। বিজিবি জানিয়েছে নাজিরপুর সীমান্ত দিয়ে 10 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, আর এতে বাধা দেয় বিজিবি। স্থানীয়রাও পাশে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ব্যর্থ হয় পুশিন চেষ্টা। এর আগেও মেহেরপুরের সীমান্তে পুশিন চেষ্টা করেছে বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারীর ভন্দরচর সীমান্তে টানা 15 দিন ধরে শূন্য রেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন 3 যুবক। সীমান্তের সবশেষ খবর জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, সীমান্তে আবারও পুশিনের চেষ্টা করা হয়েছে, এই প্রসঙ্গে বিএসএফ কি বলছে এবং স্থানীয়দের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা আমাদেরকে জানাবেন। ইমা, সর্বশেষ যদি তথ্য আপনাদেরকে বলি যে সীমান্তে অস্থিরতা কিছুটা হলেও কমেছিল, এরকম একটু বলেছিলাম আগের লাইভে, এবং সেখানে এই কাজীপুর সীমান্তে যে সড়ক নির্মাণকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতেই সেই নিরসনে কিন্তু আমার পিছনে যে পাটক্ষেত দেখছেন, সেই পাটক্ষেতের ঠিক সাদা যে জায়গার স্থানটিতে সেখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক চলছে এবং সেখান থেকে এই সড়ক নির্মাণের কোন পথে যাবে সেটি নির্ধারণ করা হবে, এমনটি আমাদেরকে এখানকার স্থানীয় সূত্র এবং বিজিবি সূত্রে জানিয়েছে। ঠিক এরই মধ্যে আরেকটি তথ্য আমাদের হাতে এসেছে। মেহেরপুর মুজিবনগর উপজেলার যে নাজিরাকোনা সীমান্ত রয়েছে, সেই সীমান্তে 10 জন নারী পুরুষকে ভারতীয় যে গেট রয়েছে রাতের আধারে তাদেরকে পার করে গেট খুলে লাইট বন্ধ করে বাংলাদেশি ভূখণ্ডে ঠেলে দেওয়া হয় এবং সকালবেলায় সেটি খবর পেয়ে বিজিবি এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা একসাথে গিয়ে তাদের 10 জনকে আটক করে তাদেরকে আবারও ভারতীয় ভূখণ্ডের 110 নম্বর যে পিলার রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ পাটক্ষেতের মধ্যে একটি পিলারের কাছে তারা এখন অবস্থান করছে, এটুকু আমরা স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছে। বিষয়টি বিজিবি সূত্রেও আমরা অনেকটা নিশ্চিত হয়েছে। অর্থাৎ বলা যায় যে টানা 2 দিন পুশিন বন্ধ থাকার পর আবারও 12 জনকে ঠেলে দেওয়া হলো। অর্থাৎ যে পুশিং আতঙ্ক সেটি কিন্তু কোনোভাবেই থামছে না। আর পুশিন যতই হচ্ছে সীমান্তের যে অস্থিরতা ততই বাড়ছে এবং আমরা দেখেছি যে এই পাটের সময়টা, অর্থাৎ এখনো 10-15 দিন যে পাটের যে উঁচু ফসল যে পাট, সেই পাট কিন্তু থাকবে এবং এই 10 দিন পুশিন অব্যাহত থাকা বা বিএসএফ এই সুযোগটা নিতে পারে, এমনটি স্থানীয় সূত্র থেকে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই যে একটি ঘটনা মীমাংসা না হওয়ার পরপরই আরেকটি ঘটনা যে ঘটে যাওয়া, এইটি সীমান্তের অস্থিরতা আরো বাড়ছে এবং আমরা যেটা দেখছি যে সীমান্তে যারা শূন্য রেখা যারা কাজ করতে আসছেন তারা কিন্তু একটি ভয়ের মধ্যে থাকছেন
এবং তারা স্বাভাবিকভাবে কিছু সকালে যেটি দেখেছি যে বিএসএফ কাঁটাতার পেরিয়ে এপারে তাদের যে পিলার রয়েছে 146-এর যে 7S পিলার রয়েছে সেখানে তারা অবস্থান করছিলেন। এখনো সেখানে অবস্থান করছেন একটি দল, আর একটি দল কিন্তু পতাকা বৈঠক করছেন। অর্থাৎ বলা যায় শূন্য রেখে সাধারণ মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইমা। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘটনায় চরম সংখ্যায় পড়েছেন ভারত, নেপাল এবং মালদ্বীপ থেকে আসা শিক্ষার্থীরা। বিশেষ করে ভারতের কঠোর মেডিকেল গাইডলাইন অনুযায়ী মাঝপথে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগও নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন এই সংকটের সমাধান না হলে বিদেশের শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নেবে বাংলাদেশ থেকে। এতে নেতিবাচক তথ্য যাবে আন্তর্জাতিক অঙ্গনে। হাবিবুর রহমান অভির রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে উৎকণ্ঠায় দিন কাটছে কাশ্মীরি শিক্ষার্থী তাবিন্দার। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে 2 বছর আগে ভর্তি হয়েছিলেন ঢাকার মগবাজারের আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালটির লাইসেন্স বাতিলের কারণে এখন তার দুচোখে শুধুই অন্ধকার। খরচ হয়ে গেছে পরিবারের 32 লাখ টাকা, ভবিষ্যতও অনিশ্চিত। Cancellation of the license, we were very disheartened and we couldn't sleep and we were not even able to focus on our studies, which also gave a huge setback. তার মতন একই রকম উদ্বেগে আছেন আরও 200-র বেশি বিদেশি শিক্ষার্থী, 2 জন বাদে যাদের সবাই ভারতীয় নাগরিক, বিশেষ করে কাশ্মীর অঞ্চলের শিক্ষার্থী। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের শর্ত হলো যে প্রতিষ্ঠানে এমবিবিএস পড়বে শিক্ষার্থী সেখানেই শেষ করতে হবে পড়াশোনা ও ইন্টার্নশিপ। আমি আসাম থেকে এসেছি। এখানে এমবিবিএস করা লাগলে 50 থেকে 52 লাখ টাকা খরচ হয়ে যায়। যদি প্রবলেমটা সলভ না হয়, লাইসেন্সটা ঘুরায় না পাইলে আমাদের এই টাকাগুলো ওয়েস্ট হবে, তারপর আমার ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে। I cannot think about my future because our future is not safe. এমন পরিস্থিতিতে উদ্বেগ জানালেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের সিনিয়র এই নেতা। এই মেসেজটা বিদেশে গেলে এই বিদেশ থেকে কোনো ছাত্রছাত্রী এদেশে আর পড়তে আসবে না। একটা প্রতিষ্ঠানকে রুগীরা যেখানে সার্ভিস পাচ্ছে, যেখানে কম মূল্যের চিকিৎসা পাচ্ছে, অবিলম্বে এই হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়ে দোষী ব্যক্তিদেরকে আওতায় এনে এই কলেজ এবং চিকিৎসা ব্যবস্থাটাকে যাতে সুন্দরভাবে রান করতে পারে এই ব্যবস্থা করা উচিত। জনস্বাস্থ্যবিদরা বলছেন ঢাকায় এমনিতেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অভাব, তাই হাসপাতাল বন্ধ না করে অন্য ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যবস্থা নেওয়ার পরে সবাই নড়ে চড়ে বসছে, সরকারি হোক বেসরকারি হোক, সেটাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্য। শাস্তি সর্বোচ্চ হতে পারে, আবার সেটা সংশোধনও হতে পারে। লাইসেন্স ফিরে পেতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে আদ্দিন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট শিল্পের পথিকৃৎ মোস্তফা মনোয়ার। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে সমাধিত হবেন তিনি। শৈশব রাঙিয়ে দেয়া পাপেট ম্যান, পারুল কিংবা বাঘামিনীর কাছে কত কিছু শেখার সেই সব জীবন শিল্পের মাধুর্যে আরও রঙিন করে দিয়েছিলেন মোস্তফা মনোয়ার। ওই ফুলের ঝাড়ু হাতে শিক্ষা দিতে গেছে। চিত্রশিল্পীর পাশাপাশি শিশু কিশোরদের কল্পনার জগৎ নির্মাণেও ছিল তার অসাধারণ অবদান। টেলিভিশনের পর্দায় পাপেট শো বা পুতুল নাচকে জনপ্রিয় করে তোলার পেছনে উচ্চারিত নামের মধ্যে অন্যতম ছিলেন মোস্তফা মনোয়ার। শুনেছো তো তোমরা, তুলি কখনো পানির মধ্যে ডুবিয়ে রাখবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। কাঠ, কাপড় আর রঙের সাধারণ কিছু উপকরণকে নিজের সৃজনশীলতার স্পর্শে তিনি পরিণত করেছিলেন জীবন্ত চরিত্রে। পাপেট শিল্পকে তিনি কেবল বিনোদনের মাধ্যম হিসেবেই দেখেননি, এটিকে ব্যবহার করেছেন শিক্ষা ও সচেতনতার এক শক্তিশালী হাতিয়ার হিসেবে। চিত্রকলার ক্ষেত্রেও ছিল তার সমান বিচরণ। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি শিল্পচর্চার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জীবনবোধকে তুলে ধরেছেন ক্যানভাসে। একাধারে শিল্পী, সংগঠক, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে তিনি কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেও ছিল তার দীর্ঘ সম্পৃক্ততা। ছিলেন হাসপাতালে ভর্তি। বরেণ্য এই শিল্পী সবকিছুকে ছাপিয়ে চলে গেলেন জীবন মরণের সীমানা ছাড়িয়ে। সোমবার রাজধানীর এক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে আইসিতে অনেকবার ছিলেন,
ফেরত এসেছিলেন, হ্যাঁ লাইফ সাপোর্ট ছিল। তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল, 1 বছর ধরে সাফার করছিল আর কি। তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়, লাস্টে আর ওই ওষুধ কাজ করছিল না। পরিবার সূত্রে জানা গেছে আজ তার মরদেহ নিজ বাসভবনে রাখা হবে। আগামীকাল অনুষ্ঠিত হবে জানাজা। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। এরপর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে। শিল্পের রঙে রাঙানো এক দীর্ঘ জীবনের সমাপ্তি ঘটলেও তার সৃষ্টি রয়ে যাবে মানুষের হৃদয়ে। তার হাতের ছোঁয়ায় প্রাণ পাওয়া সেই পাপেটগুলো হয়তো আর নতুন গল্প বলবে না, কিন্তু মোস্তফা মনোয়ার হয়ে থাকবেন বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তুবাইশি বুশরা, স্টার নিউজ। আইন শৃঙ্খলা এবং উন্নয়ন ভাবনা নিয়ে কক্সবাজারে ব্রিফ করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেখানে দেখা যায় যে টার্গেটটা দেওয়া হয়েছে, সেখানে দেখা যায় অতীতের রেকর্ডে কখনো এনবিআর 4 লক্ষ কোটির উপরে যেতে পারে না। তাহলে এবার 6,90,000 কোটিতে টার্গেট দেয়া হলো। কোন আলাদিনের চারাক আপনার কাছে আছে, হঠাৎ করে আপনি এটা ডাবল করে ফেলছেন। আসলে ওই যে মিলাইতে পারে না। আপনারা একটু ভালো করে দেখুন, এটা অনেকেই বলেছে, আমি আজকে বলতে চাই, বাজেটে কিন্তু যোগ বিয়োগ ঠিক নেই। এখন আমি যদি বলি এই পর্যায়ের মানুষগুলো, উচ্চশিক্ষিত মানুষগুলি হতে পারে আমার মতো কেউ কেউ হয়তো গণিতে কাঁচা হতে পারে, অঙ্ক ভুল করছে, কিন্তু এটা তো জাতীয় বাজেট, বিভিন্ন স্তর পার হয়ে আছে, এখানে এই ত্রুটিগুলো থাকবে। এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে তোলা হয়েছে, এগুলো আপনারা দেখেছেন, বিভিন্ন মিডিয়াতেও আসছে। এই হলো সরকারের আসলে অযোগ্যতাও বলবো, অদক্ষতাও বলবো, অদূরদর্শিতাও বলবো। কারণ ওনারা মানুষ হিসেবে হয়তো যোগ্য, কিন্তু ওনাদের কর্মদক্ষতাটা গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারছেন না। এটা হলো বিষয়। কেন পারছেন না জানেন? কারণ হলো এখানে যে মনোযোগ দেওয়ার কথা, এটা ওনারা দিচ্ছেন না। ওনাদের মনোযোগ অন্য জায়গায়। ওনারা যে বাজেট তৈরি করার আগে আমি কত পাবো এটা ঠিক করেন, সেটা নিয়ে ধান্দায় থাকেন, তাহলে জাতি কি দিবে? এই জন্য আমি ওনাদেরকে অযোগ্য বলবো না, ব্যক্তি হিসেবে ওনারা যোগ্য, কিন্তু ওনাদের আসলে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে অযোগ্যতা বারবার প্রুফ হচ্ছে, বারবার ওনাদের অদক্ষতা এটা প্রুফ হচ্ছে, এটা ডকুমেন্টারি। এই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কিছু বিষয় কক্সবাজারের প্রেক্ষাপটে আপনার সামনে তুলে ধরার জন্য। নাম্বার 1 হচ্ছে কক্সবাজারের গুরুত্বটা আমরা সকলেই জানি। কক্সবাজার আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিকে লিড করবে। বাংলাদেশের কক্সবাজার হবে সাউথ এশিয়ার ইকোনমিক হাব। কক্সবাজার। দর্শক, কক্সবাজারে কথা বলছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইট বোঝাই ট্রাক খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সকালে উপজেলার মান্দারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা 2 জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় ট্রাকের চালক এবং হেলপার গুরুতর আহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে ইতোমধ্যে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন সরাইলের মাসুক মিয়া এবং আরশাদ। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এবার নতুন অস্বস্তির নাম চাল। ভরা মৌসুমেও চট্টগ্রামের পাইকারি এবং খুচরা বাজারে 1 মাসের ব্যবধানে 4 টাকা থেকে সর্বোচ্চ 24 টাকা পর্যন্ত বেড়ে গেছে বিভিন্ন ধরনের চালের দাম। এর জন্য মিলারদের সিন্ডিকেটকে দুষছেন আড়তদার ব্যবসায়ীরা। মোহাম্মদ জালালের তোলা ছবিতে রিপোর্ট করেছেন রুকনউদ্দিন। নিত্যপণ্যে এবার দামের উত্তাপ লেগেছে চালের বাজারে। চট্টগ্রামে 1 মাসের ব্যবধানে বেড়ে গেছে প্রায় সব ধরনের চালের দাম। বিত্তবানদের চিনিগুড়া, মিনিকেট, নাজিরশাইল থেকে শুরু করে গরিবের মোটা চাল স্বর্ণা, বাদ যায়নি কিছুই।
বন্দরনগরীর চালের বড় আড়ত পাহাড়তলির চিত্র বলছে কেজিতে সবচেয়ে বেশি 24 টাকা বেড়ে গেছে চিনিগুড়া চালের দাম। বর্তমানে সুগন্ধি এই চাল বিক্রি হচ্ছে 164 টাকায়, যা এক মাস আগেও ছিল 140 টাকা। এছাড়া 46 টাকার পাইজাম বিক্রি হচ্ছে 51 টাকায়, আর 87 টাকার নাজিরশাইল ঠেকেছে 90 টাকায়। বাদ যায়নি নিম্নবিত্তের মোটা চাল স্বর্ণাও। 42 টাকার এই চাল এখন বিক্রি হচ্ছে 46 টাকায়। চিনিগুড়ার বাজারটা এত অতিরিক্ত বেড়ে গেছে যেটা এ যাবৎকালও বাড়ে নাই। জিরা চালটা নতুন হিসেবে একটু রেট কম ছিল, এখন একটু বেড়ে গেছে। স্বর্ণ আগে ছিল 2080, 2100, এখন প্রায় 2350 টাকা উপরে উঠে গেছে। ভরা মৌসুমেও চালের বাজারের এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে মিলারদের সিন্ডিকেট ও কারসাজিকেই দায়ী করছেন স্থানীয় আড়তদাররা। তাদের দাবি, মিল পর্যায় থেকে দাম বাড়িয়ে দেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে পাইকারি বাজারে। মিল মালিক ছাড়াও কিছু এরকম সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী আছে যারা স্টক করে, যারা মানে বিশাল অঙ্কের টাকা খাটাই আপনার গুদামজাত করতেছে। তো ওটাই সুযোগেই আপনার এই চালের দামটা বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন ঊর্ধ্বমুখী দামের কারণে এখন থমকে গেছে বাজারের স্বাভাবিক বেচা বিক্রি। দেখতেন না বাজারের যখন অবস্থা, মানুষ পর্যন্ত নেই। কিছু তো প্রায় হাতাহাতি করার উপরকম হয়ে বসে আছে, কারণ ক্রয় ক্ষমতা নাই তো মানুষের। দেশের মানুষের প্রধান খাদ্যপণ্য এই চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন হামলার জবাবে বাহরাইন এবং কুয়েতে অবস্থিত 8টি মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি সুস্পষ্ট সময়সূচি চেয়েছে তেহরান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান নতুন করে হামলা বন্ধ এবং দোহায় বৈঠকে বসতে রাজি হয়েছে। মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দাবি করা হয় বাহরাইন ও কুয়েতের হামলায় 8টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। কাতার জানিয়েছে সামরিক তৎপরতার সময় ছিটকে আসা শাপনেরের আঘাতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চল জুড়ে ফের উত্তেজনা বাড়ার মধ্যেও হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব তেহরানের। এ ব্যবস্থাকে পাশ কাটানোর যে কোনো উদ্যোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করা হয়। তবে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ইরান যুক্তরাষ্ট্র আপাতত একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখতে রাজি হয়েছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে বিরোধ নিরসনে মঙ্গলবার দোহায় মুখোমুখি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে আলোচনায় ফেরার আগে নিজেদের শর্তের কথা মনে করিয়ে দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মকর্তা মেহেদি ফাজাইলি বলেছেন, জব্দ করা অর্থে প্রবেশাধিকার সহ সমঝোতার গুরুত্বপূর্ণ শর্তগুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আলোচনায় আবারও গুরুত্ব পাচ্ছে লেবানন ইস্যু। তেহরানের দাবি, দক্ষিণ লেবাননের অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি সুস্পষ্ট সময়সূচি থাকতে হবে। তাদের মতে এমন রূপরেখা ছাড়া দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে কূটনৈতিক তৎপরতা বাড়লেও মাঠের বাস্তবতা এখনও অস্থির। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও সেনাপ্রধান জেনারেল ইয়ার জামিল বলেছেন, লেবানন সংক্রান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে ইসরায়েল এবং এর সফল বাস্তবায়নে কাজ করবে তারা। এদিকে লেবাননে চলমান সংঘাতের মধ্যেই গাজায় নতুন প্রাণহানির খবর এসেছে। আর সিরিয়া সতর্ক করে বলেছে, ইসরায়েলে চলমান সামরিক অভিযান পুরো অঞ্চলকে আবারও বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।